রাজধানীতে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ হলেও আদায় করা হচ্ছে আগের ভাড়া। নির্দেশনা মানছেন না চালক ও সহকারীরা। গাড়িতে যে স্টিকার লাগানো ছিল চিটিং, এই চিটিংটা শুধু ওঠাইছে, তারা ভাড়াটা আগের মতোই আছে। আগে যে ভাড়া সেটাই উল্টা প্যাসেঞ্জারের সাথে গ্যাঞ্জাম করতেছে। এরা যাত্রী দ্বিগুণ নিচ্ছে, অথচ ভাড়া সেই আগের ভাড়া যেটা চিটিং ভাড়া সেটাই নিচ্ছে। শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযানের হুঁশিয়ারি মন্ত্রীর। পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যতদিন না শৃঙ্খলায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি শিরিন আক্তার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করতেই ৭৫-এর সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বললেন প্রধানমন্ত্রী। আগারগাঁয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধন। ঢাকার বেশিরভাগ শপিং মলে নেই প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা, উদাসীন মালিক সমিতি। আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ। নরসিংদীতে মাইক্রো ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত। নিষেধাজ্ঞা অমান্য করে আবারও ঢাকা রংপুর মহাসড়কে চলছে থ্রি হুইলার, বাড়ছে দুর্ঘটনা। রাঙামাটিতে বর্ষবরণ সাংরাই উৎসবে মাতোয়ারা, মারমা সম্প্রদায় সহ আদিবাসীরা। জল কেলিতে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। ইস্টার সানডের ভোরে প্রার্থনার সঙ্গীতে হাজারো খ্রিস্টান ধর্মাবলম্বীর অংশগ্রহণ। বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা। রাজধানীতে আজ থেকে সিটিং সার্ভিস বন্ধ হলেও যাত্রী হয়রানি কমেনি। সব রুটে আদায় করা হচ্ছে আগের ভাড়া। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যাত্রীরা। দূরত্ব অনুযায়ী ভাড়া আদায়ে বিআরটি এর নির্দেশনা থাকলেও তা মানছেন না চালক ও হেলপাররা। তারা বলছেন এ ব্যাপারে মালিকরা কোনো নির্দেশনাই দেননি। অন্যদিকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান। যাত্রী গণনার এই দৃশ্যই বলে দেয় গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধে কতটুকু মানা হচ্ছে বিআরটি এর নির্দেশনা। রোববার সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি রুট ঘুরে দেখা গেছে একই রকম দৃশ্য। সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা থাকলেও বন্ধ হয়নি গেট লক সিস্টেম অনুযায়ী ভাড়া আদায়। আসনের তুলনায় কয়েক গুণ যাত্রী তুললেও আদায় করা হচ্ছে আগের মতোই অতিরিক্ত ভাড়া। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। জাস্ট ওদের গাড়িতে যে স্টিকার লাগানো ছিল চিটিং, এই চিটিংটা শুধু ওঠাইছে, তারা ভাড়াটা আগের মতোই আছে। ১ নাম্বার থেকে আমরা আসছি মৎস্যভবন নামবো, সে ২০ টাকা দিছি, কাজ হবে না, ২৫ টাকা ২৩ টাকা ৭৫ পয়সা আমরা চার্জ চাচ্ছি, চার্জ দিতেছি না। সে হয়রানি। এরা যাত্রী দ্বিগুণ নিচ্ছে, অথচ ভাড়া সেই আগের ভাড়া যেটা চিটিং ভাড়া সেটাই নিচ্ছে। আগে তো আমরা যেমন ডাইরেক্ট গেছি এই গাড়িতে ২৫ টাকা ভাড়া দিচ্ছি, এখন আমরা লোকাল বিভিন্ন যে গাড়ি থামতেছে কিন্তু ভাড়া নিচ্ছে ওই ডাইরেক্টে। চালক ও হেলপারদের দাবি মালিক পক্ষের নির্দেশনা না পাওয়ার কারণেই পূর্বের ভাড়া আদায় করতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের ভাড়া এখনো কোম্পানি কমানে ওবিলি ঠিকই নেতা সে ভাড়া হিসাব করে। সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদারকি করতে রাজধানীর ৫টি পয়েন্টে বসানো হয় বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় সিটিং সার্ভিস বন্ধ না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বেশ কয়েকটি গণপরিবহনকে অর্থদণ্ডের মাধ্যমে জরিমানা আদায় করেন আদালত। এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান। রাজধানীর আসাদগেট এলাকায় সিটিং সার্ভিস বন্ধের বিষয়টি সরজমিনে পরিদর্শন করেন তিনি। বেশি ভাড়া নেওয়ার বিষয়টি আমরা আজকে কিছুটা সহনীয় এতে দেখেছি যে আমরা আজকে জেল না দিয়ে শুধু জরিমানার উপরে করেছি। আগামীকাল থেকে আমরা জেল এবং আইনের যত প্রয়োগ আছে কঠোর হওয়া যায় সবগুলোই আমরা করব। ব সিরিয়াল মানে বাস, ব সিরিয়াল গাড়ি ৬০ টাকা আর মিনি বাসের বেলায় ৫ টাকা সর্বনিম্ন ভাড়া এটা। এরপরে আমাদের বক্তব্য হলো
ভাড়া চার্ট অনুযায়ী ভাড়া নিতে হবে। গত 4 এপ্রিল গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীতে 15 এপ্রিল থেকে সিটিং সার্ভিস তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন পরিবহন নেতারা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহনের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন রিপোর্টার তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, আসলে আজকে সকাল 10টার পর থেকে আমরা দেখেছি যে বিআরটি এর যেসব ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন তারা রাজধানীর 5টি স্থানে 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যে সিটিং নামে যেসব বাস চলাচল করতো সেগুলোতে সিটিং ভাড়া অর্থাৎ সিটিং এর নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে নাকি সরকার নিয়ন্ত্রিত ভাড়াটা আদায় করা হচ্ছে সেটি তদারকি করার জন্য, এবং বাসে ভাড়ার যে চার্ট সেটি রয়েছে কিনা এবং একই সাথে বাসে বাম্পার বা অ্যাঙ্গেল হুক এগুলো খুলে ফেলা হয়েছে কিনা সেই বিষয়গুলো তদারকি করেছেন। তো আমরা যেটা দেখেছি যে আজকে থেকে বাড়তি ভাড়া না নেওয়ার কথা বলা হলেও সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন রুটে যেসব সিটিং বাস চলাচল করতো সেগুলো যথারীতি আজকেও যাত্রীদের কাছ থেকে সিটিং নামে বাড়তি ভাড়া আদায় করেছেন। যদিও সেই বাসগুলোতে যাত্রী ছিল লোকালের মতো, অর্থাৎ সিটিং হওয়ার পরও প্রচুর পরিমাণে দাঁড়ানোর যাত্রী ঠেসে ঠেসে তারা বাসগুলোতে উঠিয়েছেন, কিন্তু ভাড়াটি নিয়েছেন সিটিং, এমনটাই যাত্রীরা আমাদেরকে অভিযোগ করেছেন। এবং বিআরটি যে অভিযান পরিচালনা হয় আসাম গেটে, সেখানে বিআরটি চেয়ারম্যান এসেছিলেন এবং সেই এখানে শ্রমিক নেতা কিংবা যিনি নেতা তারাও এসেছিলেন এবং তারা নিজেরাও দেখেছেন যাত্রীদের সঙ্গে কথা বলে। যাত্রীরা কিন্তু সরাসরি তাদেরকেও বলেছেন যে সব জায়গাতেই বাড়তি ভাড়া তাদেরকে দিতে হচ্ছে। তো এর প্রেক্ষিতে আমরা দেখেছি যে কিছু কিছু বাসকে অভিযোগের সত্যতা পাওয়ায় সেগুলো আটকানো হয়েছে এবং জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানার পর কিছু কিছু বাস আমরা দেখেছি যে তারা রুট অনুযায়ী অর্থাৎ প্রতি কিলোমিটার প্রতি যেরকম ভাড়া সেই আছে এবং যে 5 টাকা ভাড়া বাসে সেই ভাড়াটি তারা নিয়েছে। বাকি এখন অন্য যেসব রুটে বাসগুলো চলাচল করছে সেগুলোতে আগের মতোই সিটিং ভাড়া নেওয়া হচ্ছে। আর অভিযান পরিচালনার পর আমরা দেখেছি যে রাজধানীর রাস্তাগুলোতে নাটক বাসের সংখ্যা একেবারেই কমে যায় এবং যার ফলে যারা অফিসে গিয়েছিলেন কিংবা কাজে বিভিন্ন ক্ষেত্রে বের হয়ে তারা নানা রকম ভোগান্তির মধ্যে পড়েছে। আসলে শাহবাগ থেকে বাস ভাড়া এবং এই কেন্দ্রিক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সর্বশেষ খবর। রাজধানীর শাহবাগ থেকে গণপরিবহনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন রিপোর্টার তাফসির বাবু। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বিআরটি এর অভিযান চলবে। সকালে রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তা মোড়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহনে অবৈধভাবে সংযোজিত বাম্পার, অ্যাঙ্গেল ও হুক অপসারণ কার্যক্রম পরিদর্শনের সময় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, শুধু মালিক শ্রমিককে দোষারোপ করে লাভ নেই, বিআরটি এরও সমস্যা আছে। বেআইনি মোটরযান রাস্তায় চলাচল করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জনসাধারণ ও সকল মোটরযানের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিআরটি এই অভিযান শুরু করেছে। পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হচ্ছে এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সারা বাংলাদেশে একই সঙ্গে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং যতদিন না এ ব্যাপারে এই সমস্যাটি শৃঙ্খলায় ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে। দুপুরের সময়ে আরো থাকছে টানা 2 মাস ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে নারায়ণগঞ্জবাসী। লোকসানের মুখে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, দ্রুত সমাধানের আশ্বাস তিতাসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করতেই 75-এর সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এরপর মুক্তিযুদ্ধ বিরোধীদের দেশ ও দেশের রাজনীতিতে প্রতিষ্ঠার চেষ্টা চলে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়ে তাদের হাতে মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জাতির গৌরবদীপ্ত মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। রোববার প্রায় 1 একর জমির উপর নির্মিত এই 9 তলা জাদুঘর ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুদ্ধাপরাধীদের বিচার। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করতে ষড়যন্ত্র হয়েছিল ৭৫-এ। একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি তার সারা জীবন তার রাজনীতি পরিচালনা করেছেন এবং একটা পরিণতিতে এনে দিয়েছেন এবং আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। কিন্তু ৭৫-এর পর সমস্ত ইতিহাসগুলি বিকৃত হয়ে গেল। কেউ ঘোষক হয়ে গেল যে একজন একটা বাঁশির ফু দিল তো মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। নানা ধরনের ইতিহাস, কাল্পনিক ইতিহাস দিয়ে আমাদের সমস্ত ইতিহাসকে বিকৃত করা হলো। এই সময় আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে না যায় সেজন্য ইতিহাস সংরক্ষণের পাশাপাশি মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্টে বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান। একটা জাদুঘর সৃষ্টি হয়েছে যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি সংরক্ষিত হবে। সেই সাথে সাথে যেখানে গণকবর এবং যেখানে সম্মুখ সমর হয়েছে, যেখানে যুদ্ধ হয়েছে, তারই স্মৃতিচিহ্নগুলি সংরক্ষণেরও আমরা ব্যবস্থা নিয়েছি। এটা সমগ্র বাংলাদেশ ব্যাপী একটা ট্রাস্ট ফান্ডও করা আছে। সেখানে যারা বিত্তশালী বা অনেক মুক্তিযোদ্ধারা তো এখন ব্যবসা বাণিজ্য করে যথেষ্ট ধন সম্পদেরও মালিক হয়েছেন। প্রত্যেকে যদি একটু এগিয়ে আসেন আর যদি এখানে অনুদান দেন এবং একটা ভালো অ্যামাউন্ট ওখানে রেখে দেওয়া, ফিক্সড ডিপোজিট করে, যেটা আমরাও করেছি, যে এটা ফিক্সড ডিপোজিট করে রেখে দেওয়া, আর তাছাড়া কিছু ইনকাম জেনারেটিং কোনো কাজ করা। শিখা চির অম্লান প্রজ্বলনের মধ্য দিয়ে নবনির্মিত জাদুঘরের উদ্বোধন শেষে তা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন ছাড়া রাস্তা দখল করে ভবন নির্মাণ করায় রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালাচ্ছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখছি যে এই মুহূর্তে আমি অবস্থান করছি কাঁঠালবাগান স্কুল স্টেটের 298 নম্বর বাড়িটিতে, নির্মাণাধীন এই ভবনটি। তো এই ভবনটিতে রাজুকের যে অভিযান চলছে, তো অভিযানের খবর জানানোর আগে আমি আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই ভবনটির পাশে যে রাস্তাটি রয়েছে, এই ভবনের পাশে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি মূলত 20 ফিট থাকার কথা। তো সেখানে এই যে নির্মাণাধীন বাড়িটি, এই বাড়িটি এই রাস্তাটিকে 2 ফিট জায়গা ছেড়ে দিয়ে ভবনটি করার কথা ছিল, কিন্তু তারা সেই 2 ফিট জায়গা ছেড়ে না দিয়ে ভবনটি করেছে। ফলে এই 2 ফিট রাস্তা আজকে রাজুকের মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে এই 2 ফিট রাস্তা ভেঙে ফেলা হচ্ছে। এর বাইরেও যে বিল্ডিংটির চারপাশেই কিন্তু অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা হয়েছে, সেই অংশগুলো ভেঙে ফেলা হচ্ছে। তো এখানে মূলত আজকে যে রাজুকের অথরাইজড অফিসার শফিউল হান্নান রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন রয়েছেন, তাদের নেতৃত্বে এই অভিযান চলছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকে কাঁঠালবাগান এলাকায় তাদের এই মোবাইল কোর্টের অভিযানটি চলছে। শুধু এই ভবনটি নয়, এর আগে আরেকটি ভবনে তারা অভিযান চালিয়েছে। এভাবে এরপরে আরো ভবনে অভিযান চালানো হবে। যেই ভবনগুলোর তারা নকশায় যেই অনুমোদিত অংশ ছিল, এই অনুমোদিত অংশের বাইরে যেই অংশটুকু নির্মাণ করা হয়েছে, সেই অংশটুকু তারা আজকে ভেঙে ফেলবে। এরপরে ভেঙে ফেলার পরে তারা আজকে এটাকে মূলত বলছে যে সতর্কমূলকভাবে তারা একটু অংশ ভেঙে যাবে। তারপরে তারা এই ভবনগুলোর যে মালিক রয়েছেন অথবা ডেভেলপারের দায়িত্বে যিনি রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নেবেন। কারণ এর আগেও তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, পরপর 3 বার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ দেওয়ার পরে তারা নোটিশের কোনো জবাব দেয়নি, ফলে আজকে তাদেরকে অভিযানে আসতে হয়েছে। তো আজকে এই সতর্কমূলক ভাঙার পরে তাদেরকে বলা হবে যে একটি অঙ্গীকার করার পরে তারা কতদিনের মধ্যে তাদের বিল্ডিং এর নকশা অনুযায়ী তারা ঠিক করবেন। সেই ঠিক করার পরেই কিন্তু পরেও যদি সময়ের পরেও যদি তারা তাদের ভবনের নকশাটি ঠিক না করে, তাহলে তারা আবার পরিপূর্ণ ব্যবস্থা নিতে আসবেন। তো এই ছিল আমার কাছে কাঁঠালবাগান থেকে সর্বশেষ। অনুমোদন ছাড়া রাস্তা দখল করে ভবন নির্মাণ করায় রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালাচ্ছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার বেলায়েত হোসেন। গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনা তদন্তে পুলিশকে তথ্য না দেওয়ার অভিযোগ করা মামলায় তাহমিদ হাসিব খানকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন। গত বছরের 1 জুলাই রাতে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় 17 বিদেশি সহ 20 জন নিহত হওয়ার ঘটনার পরদিন সকালে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 13 জনের মধ্যে ছিলেন তাহমিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম।
পুলিশ উদ্ধার হওয়া সবাইকে ছেড়ে দেওয়ার কথা বললেও তাহমিদ ও হাসনাত বাসায় ফেরেননি বলে জানায় তাদের পরিবার। পরে গত বছরের ৩ আগস্ট তাদের দুজনকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। নরসিংদীতে মাইক্রোবাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। পুলিশ জানায় সকাল ৮:৩০টার দিকে শিবপুর উপজেলায় কুন্দারপাড়া এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সিলেটগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় ৯ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে আরও ৩ জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আহত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে হয়তো দুইজন চালককে অনিয়ন্ত্রিত ড্রাইভিং করেছে, যার ফলে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুইজন গ্যাস্পিং অবস্থায় আসে এবং তারা আমাদের এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমাদের হাসপাতালে মৃত্যুবরণ করে। আমাদের এখানে এখন মোট 3টি ডেড বডি আছে, আর বাকিদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করে তাদেরকে আবারও ঢাকা রংপুর মহাসড়কে শুরু হয়েছে সিএনজি চালিত অটোরিকশা, নসিমন করিমন সহ নিষিদ্ধ যান চলাচল। এ কারণে গত ৩ মাসে দুর্ঘটনা বেড়েছে কয়েক গুণ। পুলিশের যোগসাজশে শ্রমিক সংগঠনের চাঁদাবাজি বন্ধ করা না গেলে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করা যাবে না বলে মনে করেন স্থানীয়রা। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের প্রায় ৭৬ কিলোমিটার রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটেছে ১৫০র মতো। এসব দুর্ঘটনায় শিশু, নারী সহ শতাধিক মানুষের প্রাণ গেলেও দুর্ঘটনা রোধে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। মহাসড়কগুলোতে দেদারসে চলছে ৩ চাকার যানবাহন। পুলিশ এসব দেখেও দেখছে না। এছাড়া দুর্ঘটনা রোধে এই মহাসড়কে দ্রুত ৪ লেনে উন্নীত করার দাবি সচেতন মহলের। মহাসড়কে ভটভটি লসিমনের রাজত্ব, এ কারণে গত ২ মাসে বগুড়া শহরে প্রায় ১০০ জনের অধিক মানুষ প্রাণ হারিয়েছে। কিছু অসাধু শ্রমিক এবং কিছু অসাধু পুলিশের নজরদারির অভাবের কারণে এটি দিন দিন বেড়ে চলছে। যত পরিমাণ গাড়ি আমাদের দেশে ঢুকছে, এইটা স্মুথ ভাবে চলাচল করতে গেলে ৪ লাইনটা খুবই জরুরি। শ্রমিক ও মোটর মালিক নেতাদের মতে পুলিশ ইচ্ছে করলে কয়েক ঘন্টার মধ্যে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে পারে। লসিমন করিমন এগুলো হাইওয়ে যাতে উঠতে না পারে, হাইওয়ে পুলিশ কিন্তু সারা বাংলাদেশে ইচ্ছা করলে ২৪ ঘন্টার মধ্যে এটা তারা করতে পারে। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে হাইওয়ে ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা মহাসড়কে যাতে ইভেন পৌরসভার মধ্যেও যাতে 3 হুইলার না ওঠে, সেজন্য আমরা সমন্বিতভাবে কাজ করছি। খোঁজ নিয়ে জানা গেছে বগুড়া পৌর এলাকা সহ জেলার 38টি পয়েন্টে মোটর মালিক, মোটর শ্রমিক, ট্রাক মালিক, ট্রাক শ্রমিক, উত্তরবঙ্গ ট্রাক ট্যাঙ্ক লরি কভার ভ্যান পিকআপ মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন রাজশাহী, হিউম্যান হলার মালিক সমিতি, সিএনজি অটোরিকশা মালিক সমিতি, চার্জার চালিত রিকশা মালিক সমিতি সহ বিভিন্ন খাতে কয়েক লাখ টাকা চাঁদা উঠছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক নেতা জঙ্গি বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করে মন গড়া বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক। তার মতে এসব বক্তব্য জঙ্গিবাদকেই উৎসাহিত করবে। দুপুরে পুলিশ সদর দফতরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত পুলিশ সদস্যদের পরিবার ও আহত পুলিশ সদস্যদের আর্থিক সহায়তা দান অনুষ্ঠানে এই মন্তব্য করেন আইজিপি। এ সময় পুলিশ প্রধান বলেন, বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে জঙ্গিবাদ নির্মূলে কাজ করছেন, আর এই কাজ করতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করছেন, আহত হয়েছেন অনেকেই। জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশের ভূমিকা দেশ বিদেশে প্রশংসিত হয়েছে দাবি করে তিনি বলেন, কিছু রাজনৈতিক নেতা বুঝে কিংবা না বুঝে জঙ্গি বিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তুলছেন। এসব বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানে নিহত পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়সর মনিরুল ইসলামের পরিবারকে 20 লাখ টাকা সঞ্চয়পত্র এবং নগদ 4 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়া বিভিন্ন অভিযানে আহত পুলিশ সদস্যদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক নেতার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। বাংলাদেশ পুলিশের বীর সদস্যদের জঙ্গি বিরোধী অভিযানের প্রশ্নবিদ্ধ করার এই জাতীয় অপপ্রয়াস বাংলাদেশ পুলিশ এবং দেশবাসীর জাতীয়ভাবে প্রত্যাখ্যান করেছে। বুঝে বা না বুঝে দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠন এই জাতীয় বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে।
জঙ্গিবাদ মোকাবেলায় সকল জাতি যেখানে ঐক্যবদ্ধ, সেখানে আমরা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন, মন গড়া, অলিক ও অসত্য বক্তব্য পরিহার করার জন্য তাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। দুপুরের সময়ে আরো থাকছে রাজস্ব আদায়ের পর প্রবৃদ্ধি অর্জনেও চট্টগ্রাম কাস্টম হাউসের রেকর্ড। প্রবৃদ্ধির হার ছাড়িয়ে গেছে 20%। পূর্ণাঙ্গ অটোমেশন হলে আরো সুফল মিলবে মৎ ব্যবসায়ীদের। এখনো অনলাইনে নিবন্ধন না হওয়া বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ইচ্ছুকদের আগামীকাল বিকেল 5টার মধ্যে নিবন্ধন করতে হবে। আজ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ধর্ম মন্ত্রণালয়। প্রাক নিবন্ধনের ক্রমিক নম্বর অনুযায়ী 1,40,995 পরবর্তী নম্বরধারীরা এই নিবন্ধনের সুযোগ পাবেন। কোনো ব্যক্তি নিবন্ধন করতে ব্যর্থ হলে অপেক্ষমান তালিকা থেকে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে। রাঙামাটিতে নতুন বছরকে বরণ করে নিতে সাংগ্রাই উৎসবে মেতে উঠেছে মারমা সম্প্রদায়। এ উপলক্ষে বেতুবুনিয়ায় ব্যাপক জনসমাগম ঘটেছে। সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে চলছে ঐতিহ্যবাহী জলকেলি, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে তরুণ তরুণীরা জড়ো হয়েছে এই উৎসবে অংশ নিতে। উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়েছে পুরো এলাকা। আয়োজন নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন বছরকে বরণের পাশাপাশি সাংগ্রাই উৎসবের পরই পাহাড়ে শুরু হয় জুম চাষ। তাই সাংগ্রাইকে নতুন ফসল ঘরে তোলার উৎসবও বলা হয়ে থাকে। আমাদের সাংগ্রাই জল উৎসব আমাদের ঐতিহ্যবাহী উৎসব, এই কারণে অনেক ভালো লাগছে। এটা আমাদের মারমা ঐতিহ্যবাহী, তাই অনেক ভালো লাগছে পুরনো স্মৃতিকে নতুন করে গড়ে তোলার জন্য। পানি মারামারির মাধ্যমে আমরা ওই বিগত বছরের দুঃখগুলা কি মানে ধুয়ে মুছে সব পরিষ্কার করব। নতুন বছরে সবাই সাথে মিলে পানি খেলা অনেক ভালো। পুরানো বছরের সমস্ত দুঃখ গ্লানিকে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করা। আমরা এই সাংগ্রাই উপলক্ষে জল উৎসব পালন করে থাকি। মারমার এখানে যত প্রয়োজন সেই অনুযায়ী আমাদের ব্যবস্থা করা আছে। আমার ইনশাআল্লাহ আপনারাও নিজেরা দেখতেছেন, পর্যাপ্ত সব জায়গায় আছে। ট্রাফিকের ব্যবস্থা, গাড়ি পার্কিং এর ব্যবস্থা, সিকিউরিটি ঢোকার বিষয়ে আমাদের আরটিএ গেট সব চেক করে ঢোকানো হচ্ছে। সব দিক দিয়ে আমার মনে হয় পর্যাপ্ত নিরাপত্তা আছে। এবং সর্বশেষ সবচেয়ে বড় জিনিস হলো যারা এখানে আয়োজক তারাও কিন্তু নিজেরাও অনেক ভলান্টিয়ার কাজ করছে। এই মুহূর্তে রাঙামাটির বেতবুনিয়ায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, পার্বত্য জেলার মারমা সম্প্রদায়ের যে সাংগ্রাই উৎসব সেটি চলছে প্রাণের উৎসবে মিলন মেলায় পরিণত হয়েছে পুরো বেতবুনিয়া এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি যেভাবে উৎসবে মেতেছে, অর্থাৎ বলা চলে সকাল থেকে শত শত মারমা তরুণ তরুণী একে অপরের প্রতি পানি ছিটিয়ে যে উচ্ছ্বাস, যে আবেগ, সেটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে পুরো পার্বত্য চট্টগ্রাম। বিশেষ করে আপনি জানেন যে মারমা সম্প্রদায়ের একমাত্র এবং প্রধান ধর্মীয় উৎসব হলো সাংগ্রাই। মূলত বাংলা নববর্ষকে উদযাপনের যে উৎসব শুরু হয় বৈশাখী উৎসব, সেই 13 এপ্রিল শুরু হয়েছিল। আজকে তার শেষ দিন, অর্থাৎ সাংগ্রাইয়ের মধ্যে দিয়ে শুরু হবে এই উৎসব এবং চলছে। অর্থাৎ সকালবেলা আমরা দেখেছি বেতবুনিয়া মাঠে রাঙ্গামাটির প্রত্যন্ত এলাকা থেকে 100-এর বেশি টিম এসে এখানে তারা উৎসবে মেতেছে এবং তরুণ তরুণীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে তারা উৎসব পালন করতে। বিশেষ করে যেটি বলা হয় নতুন বিগত বছরগুলিতে যে ব্যর্থতা বা গ্লানি রয়েছে, যে জরাজীর্ণতা রয়েছে, সবগুলি তারা মুছে যাবে। তারা এই পানি দিয়ে, নতুন পানি দিয়ে তারা গোসল স্নান করে তারা নতুনভাবে তারা দিন শুরু করবে, তারা একটা নতুনভাবে একটা জীবন শুরু করবে। আপনি জানেন যে রাঙ্গামাটি বিশেষ করে পার্বত্য অঞ্চলতে জুম চাষ হয়, সে জুম চাষের একটি অংশ হচ্ছে সাংগ্রাই। তো বলা হয় যে বছর শেষে খাজনা দেবে, খাজনা দেওয়ার পর নতুন যে পানি আসবে, নতুন পানির মধ্যে তারা স্নান করবে, নতুন পানি স্নান করে তারা নতুনভাবে তারা একটা দিন শুরু করবে এবং নতুনভাবে জীবন শুরু করবে। তারই একটি অংশ হলে সাংগ্রাই। বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী হিসেবে এই মারমা সম্প্রদায় সাংগ্রাই উৎসব পালন করছে। আপনি জানেন যে সাংগ্রাই উৎসব পালনের জন্য এই রাঙ্গামাটি যে বেতবুনিয়া মাঠটি, সেই বেতবুনিয়া মাঠটি এখন লোকে লোকারণ্যের তিল ধারণের ঠাঁই নেই। সকাল থেকে আমরা দেখেছি দুপুরের দিকে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসে সিং তিনি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর থেকে পালাক্রমে চলছে এই পানি উৎসব। আপনি জানেন যে বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে তারা এখানে উৎসবে মাতে, অর্থাৎ একে অপরের পথে পানি ছিটিয়ে তাদের ভালোবাসা, তাদের আবেগ, তাদের ভালো সমস্ত তারা বিনিময় করে এই পানি উৎসবের মাধ্যমে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরো মাঠ যেন একটি উৎসব, উৎসব যে বিষয়। আরেকটি বিষয় অসাম্প্রদায়িক যে বাংলাদেশ পাহাড়ি বাঙালির যে একটি সম্মিলন, সেই সম্মিলনটি উঠে এসেছে এই রাঙ্গামাটির এই বেতবুনিয়া
আজকে সাংগ্রাই উৎসবে। আমরা দেখেছি হয়তো মারমা সম্প্রদায় হয়তো এই পানি উৎসবে অংশ নিচ্ছে, কিন্তু পাশাপাশি অন্যান্য যারা সম্প্রদায় রয়েছে চাকমা, মুরং, ম্রো, ত্রিপুরা, তারাও এসে কিন্তু এই অনুষ্ঠানে তারা উপভোগ করছে। সে সাথে রয়েছে প্রচুর সংখ্যক বাঙালির উপস্থিতি রয়েছে এই অনুষ্ঠানের মধ্যে। তো বলা যায় যে অনুষ্ঠানটি চলছে উৎসবের অনুষ্ঠান, যে প্রাণের উৎসব, সে প্রাণের উৎসবটি নির্বিঘ্নে চলছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুরো উৎসব প্রাঙ্গণ জুড়ে। পুরো এলাকাটি কর্ডন করে রেখেছে পুলিশ এবং তারা পর্যাপ্ত পুলিশ দিয়ে পুরো উৎসবটি যদি নির্বিঘ্ন হয় সেই ব্যবস্থায় চলছে। তো বলা যায় উৎসব মুখর পরিবেশে চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। তো শিরিন, এখন পর্যন্ত আমার কাছে ছিল রাঙ্গামাটির বেতবুনিয়া থেকে সাংগ্রাই উৎসবের সর্বশেষ। রাঙ্গামাটির বেতবুনিয়ায় নতুন বছরকে বরণ করে নিতে সাংগ্রাই উৎসব পালন করছে মারমা সম্প্রদায়, সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। নানা আয়োজনে পালন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে। এ উপলক্ষে ভোরে রাজধানীর বিভিন্ন গির্জায় প্রার্থনার আয়োজন করেন যীশু খ্রিস্টের অনুসারীরা। প্রার্থনায় ধর্মীয় ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেন তারা। কামনা করা হয় বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি। সূর্যোদয়ের পর প্রাতকালীন প্রার্থনা ও উপাসনা শুরু হয় গির্জাগুলোতে। যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস স্টার সানডে অনুষঙ্গ হিসেবে চলে বাইবেল পাঠ, সমবেত সঙ্গীত, বিশেষ সঙ্গীত ও যীশু খ্রিস্টের প্রশংসা আরাধনা। খ্রিস্টান ধর্মানুযায়ী এই দিনে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল। গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যীশু খ্রিস্টের এই পুনরুত্থান খ্রিস্ট ধর্মবিশ্বাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মারা যাওয়ার পর উনি পুনরুত্থিত হন, মানে আমাদের জন্য আবার পুনরুজ্জীবিত হন, এটা আমাদের একটা বিশ্বাস। ওনারই পুনরুজ্জীবিত হওয়ার জন্যই আমরা আমাদের জন্য একটা বড় উপলক্ষ। মৃত্যুর পরে স্বর্গে যাবো, এটা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে হয়েছে, কারণ তিনি বলেছেন তিনি পথ, সত্য ও জীবন। মানুষের সেই দুঃখ বেদনা নিজের উপরে নিয়ে মানুষকে ভালোবাসা দেখিয়ে তার মানুষের সেবা করা, সেই যীশু সেই কথাই বলেছেন। কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবতার ধর্মকে প্রচার করায় যীশু খ্রিস্টকে হত্যার শিকার হতে হয় বলে মনে করেন তার অনুসারীরা। যারা বিশেষভাবে স্বার্থপর ধর্মান্ধ ছিল তারা যীশুকে নির্মমভাবে হত্যা করেছে, ক্রুশে বিদ্ধ করে। আর তৃতীয় দিনে তিনি সশরীরে আবার পুনরুত্থান করেছেন। সারা দেশের বিভিন্ন গির্জা ও উন্মুক্ত স্থানে স্টার সানডে উপলক্ষে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছাড়াই চলছে রাজধানীর বেশিরভাগ শপিং মল ও মার্কেট। ফায়ার সার্ভিস সম্প্রতি সরেজমিনে রাজধানীর 1126টি বিপণী বিতান পরিদর্শন করে 1080টিকে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কিছুটা শঙ্কিত হলেও মালিক সমিতি একেবারেই উদাসীন। এ ব্যাপারে সরকারকে আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ নগরবিদদের। বিস্তারিত তাহিয়া রুবায়াত অপলার প্রতিবেদনে। দাউ দাউ করে জ্বলছে জীবিকা নির্বাহের অবলম্বন। আগুনের এই বিভীষিকা মুহূর্তেই পুড়িয়ে নিঃশেষ করে দিচ্ছে শত শত পরিবারের স্বপ্ন। প্রায়ই রাজধানীর বিপণী বিতানগুলোতে ঘটছে অগ্নি দুর্ঘটনা। ক্রেতা বিক্রেতাদের আশঙ্কার মধ্য দিয়েই চলছে কেনাবেচা। বেশিরভাগ মার্কেটগুলোতে ফায়ার ফাইটিং সিস্টেম নাই। আমরা কাস্টমাররা কি করব, আমাদের অনেক শঙ্কা নিয়ে তারপর আসতে হয়। মার্কেট কমিটির থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নাই। আমরা যে কোনো সময় ঝুঁকির মধ্যে থাকি অলওয়েজ টাইম। ফায়ার সার্ভিস বলছে এই বিপণী বিতানগুলোর অধিকাংশতে নেই অগ্নি নির্বাপন সিলিন্ডার, পানির রিজার্ভ ট্যাঙ্ক, বালু ভর্তি বালতি ও রেস্কিউ সিঁড়ি সহ অন্যান্য অগ্নি নির্বাপন সামগ্রী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বর্তমানে অগ্নি ঝুঁকিতে থাকা ঢাকা মহানগরীর বিপণী বিতানগুলোর তালিকা তৈরি করছে। তবে এ ব্যাপারে বরাবরই উদাসীন দোকান মালিক সমিতি। আগুনের দুর্ঘটনা এমনই জিনিস যেটা হয়তো দুর্ঘটনা ঘটে গেলে তখন আর এটাকে কিছু করার থাকে না। বড় ধরনের দুর্ঘটনা ঘটছে আপনারা জানেন, তখন কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে সহযোগিতা করছে। সহযোগিতা করার পরও আমাদের রক্ষা করা সম্ভব হয়নি। প্রথম 10 মিনিট কিন্তু আপনাকে ফাইট করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রত্যেকটা মার্কেটে কিন্তু একটা ছোট ফায়ার টিম থাকবে। আমাদের একটা টিম রয়েছে, সেই টিম অনুযায়ী অলরেডি কিন্তু মহড়ার ব্যবস্থা করছি। অনেক মার্কেট যা আছে তারা কিন্তু অবস্থা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। বিপণী বিতানগুলোতে অগ্নি দুর্ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে সরকারকে আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ নগরবিদদের। সরকারেরই দায়িত্ব এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবন থেকে তার অধিবাসীকে সরিয়ে থেকে ঝুঁকিমুক্ত করা। কেউ যদি ঝুঁকিপূর্ণ ভবনে থাকতে চায় তাকে সেখান থেকে অপসারণটা সরকারের আইন ও বিধিবিধান অনুযায়ী
সরকার সেই বল প্রয়োগ করতে পারে। কিছু কিছু জায়গায় অগ্নি নির্বাপন সিলিন্ডার চোখে পড়লেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল বা এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। ঝুঁকিপূর্ণ এইসব বিপণী বিতানগুলোতে সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া না হলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এজন্য একদিকে যেমন ক্রেতা বিক্রেতাদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সচেতনতা তৈরি করতে হবে, অপরদিকে সমস্যা সমাধানে সরকারকে হাতে নিতে হবে দীর্ঘমেয়াদী কার্যকরী উদ্যোগ। এমনটাই মত বিশ্লেষকদের। তাহিয়া রুবাইয়াত অপলা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় টানা 2 মাস ধরে চলছে তীব্র গ্যাস সংকট। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। গ্যাসের অভাবে উৎপাদন ও বেচাকেনা কম হওয়ায় লোকসানের মুখে পড়েছে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। অবশ্য দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিয়েছে তিতাস। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের তোলা ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী আবাসিক এলাকা। লাকড়ি জ্বালিয়ে চলছে রান্নাবান্না, নিভু নিভু করে জ্বলছে গ্যাসের চুলা। একই অবস্থা বিভিন্ন আবাসিক এলাকায়। গ্রাহকরা জানান, গত 2-3 মাস ধরে এসব এলাকায় চলছে তীব্র গ্যাস সংকট। বেশ কয়েকবার আন্দোলন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সুরাহা হয়নি। বিকেলের দিকে একটু গ্যাস আসে, সেটাও খুব মিটমিট করে জ্বলে। মানে আমি ভাত তরকারি কিছুই ঠিকভাবে রান্না করতে পারি না। সিলিন্ডার গ্যাস নিয়ে নিছি, মাসে 2 বার আমাদের গ্যাস ভরতে হয়, 2000 টাকা উপরে যায়। আবার গ্যাসের বিল তো দিতেছে। আমি অনেক কষ্ট হয় এই লাকি চুলা রাখতে। পোলাপের না কে বেশিরভাগ স্কুল জায়গায় 2-1 বার আন্দোলন করছি রোডে, তার জন্য গ্যাস তো পাই না সারাদিন, তারপর গ্যাসের বিল সরকার বাড়াচ্ছে। একই ধরনের সংকট জেলার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও। গ্যাসের অভাবে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে দুশ্চিন্তায় পড়েছেন মালিকরা। ডিজেলের খরচ 3 গুণ, তারপরে গ্যাসের খরচ, মানে 4 গুণ আমরা কস্ট বেয়ার করতেছি। গ্যাসের প্রেসার কম, তারপর দ্বিতীয় কথা হইলে এরকম মানে আমাদের সিএনজি পাম্পের আগ্রহ দেখার পর এখন যদি আবার এটা উঠে দেয়, আমরা তো দেশের ব্যবসায়ী বন্ধ। তবে তিতাসের কর্মকর্তা জানালেন, দ্রুত সময়ের মধ্যে গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাগলা থেকে, কদমতলা ডিআরএস থেকে যেটা ঝালকুড়িতে আসছে এবং গোদাইল থেকে আরেকটা লাইন যেটা আসছে, সেটার একটা হুক আপ করে দিলে হবে এবং এটা আমাদের কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করছে। টেন্ডার ফ্লোটিং হয়ে গেছে অলরেডি। এটা কনস্ট্রাকশন কাজ শুরু হলে গ্যাস যে সংকট থাকবে না। তিতাসের তথ্য মতে নারায়ণগঞ্জ সদরে প্রায় 30,000 আবাসিক, 275টি বাণিজ্যিক, 121টি শিল্প প্রতিষ্ঠান ও 3টি সিএনজি স্টেশনে গ্যাস সংযোগ রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মারুথা আর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ মধ্যরাত থেকে সোমবার সকাল নাগাদ মায়ানমার উপকূল অতিক্রম করবে। এর ফলে সারা দেশে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই, তবে দেশের সমুদ্র বন্দরগুলোকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর কারণে সাগর উত্তাল থাকায় মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়টি তীব্র কিংবা মাঝারি ধরনের ঘূর্ণিঝড় এখনো নয়, এটি একদম ইনিশিয়াল ঘূর্ণিঝড়। তো ঠিক বড় ধরনের ঘূর্ণিঝড়ের মতো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তারপরও যেহেতু এটি একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়, সে কারণে আমরা ছোট ছোট জেলে নৌকাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছি এবং টেকনাফ কক্সবাজার অঞ্চলে কিছুটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছি। রাজস্ব আদায়ের পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনেও সব ধরনের রেকর্ড ভাঙতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টমস হাউস। ৩৯,০০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার মধ্যে চলতি বছরের প্রথম 9 মাসেই আদায় করা হয়েছে প্রায় ২৯,০০০ কোটি টাকা। বিগত বছরগুলোতে প্রবৃদ্ধির হার 13 থেকে 14% হলেও এবারই প্রথম তা 20% ছাড়িয়েছে। তবে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি পূর্ণাঙ্গ অটোমেশন করা হলে রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের জাতীয় রাজস্ব আয়ের অন্যতম প্রধান মাধ্যম হল চট্টগ্রাম কাস্টম হাউস। প্রধান সামুদ্রিক বন্দরের অবস্থান হয় মোট রাজস্ব আয়ের 1/5 আদায় হয় এখানে, যার পরিমাণ গত বছর ছিল 31,600 কোটি টাকা। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকায় রাজস্ব আদায়ে রেকর্ড হতে যাচ্ছে। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 39,622 কোটি টাকা। সামনে যে দিনগুলো আছে, ধরেন যে এপ্রিল, মে, জুন, এই মাসগুলোতে কিন্তু রাজস্ব সাধারণত বৃদ্ধি পেয়ে থাকে। তো এই ধারাকে বিবেচনায় নিলে আমার মনে হয় যে এবারকার লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে।
অন্যান্য বছর গাড়ি আমদানি খাত থেকে বড় ধরনের রাজস্ব আসলো, এবার তা হয়নি। জ্বালানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং শিল্পের কাঁচামাল থেকে এসেছে মূল রাজস্ব। স্বচ্ছতার কারণে রাজস্ব বৃদ্ধি এবং জ্বালানি তেল আসলে মূল খাত, এখান থেকে রেভিনিউ বেশি আসে, যে জন্য রাজস্ব বৃদ্ধি হয়েছে। জ্বালানি খাতের আমদানি বৃদ্ধি মানে দেশে ইনভেস্টমেন্ট আরো বাড়বে, প্রোডাকশন আরো বাড়বে, শিল্পায়ন আরো হবে। বিগত বছরগুলিতে 13 থেকে 14% হারে প্রবৃদ্ধি অর্জন হলেও এবার ইতিমধ্যে 20% ছাড়িয়ে গেছে। রাজস্ব আদায়ের পরিমাণ আরো বাড়াতে শুল্ক কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি পূর্ণাঙ্গ অটোমেশনের দাবি ব্যবসায়ীদের। আমলাতান্ত্রিক জটিলতার কারণে যদি তারা ফাইলগুলি ঘুরাঘুরি করা হয়, রেভিনিউ একটু দেরিতে আদায় হবে। সেক্ষেত্রে যত তড়িৎ সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং সিদ্ধান্ত দিয়ে শুল্কায়ন করতে হবে। অনেক সময় দেখা যায় যারা আমদানি করে তাদের পণ্য খালাসও দীর্ঘসূত্রে লাগে যায়, লক্ষ লক্ষ টাকা ওয়ারফেন চার্জও আসলে। চলতি অর্থ বছরের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে 3,300 কোটি টাকা, যা এক মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রিটেন সহ ইউরোপ জুড়ে কার্গো ব্যবসার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিতে বিচ্ছিন্নভাবে অবদান রাখছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান জেএমজি কার্গো। সম্প্রতি স্থানীয় প্রশাসন ব্র্যান্ড কাউন্সিলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে দেয়া হয় বিশেষ সম্মাননা। ছোট্ট পরিসরে শুরু হওয়া বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি এরই মধ্যে কমিউনিটির অংশ হিসেবে পরিচিতি পেয়েছে। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেন সহ ইউরোপ জুড়ে বাংলাদেশি কমিউনিটিতে প্রথম কার্গো ব্যবসা শুরু করে জেএমজি কার্গো। ব্যবসা প্রসারের পাশাপাশি কমিউনিটিতে সেবামূলক কাজে অবদান রাখায় সম্প্রতি লন্ডনের ব্র্যান্ড এর মেয়রের পক্ষ থেকে প্রতিষ্ঠানের কর্ণধারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। ওনাদের থেকে আমরা ইন্সপায়ার্ড হচ্ছে ওনার কাজের প্রতি। উনি যে সবসময় আমি দেখি উনি প্রত্যেকটা কমিউনিটির সাথে ওনাকে দেখা যায়, এই যে জিনিসটা সেটা দেখে কিন্তু আমাদের আরো বিভিন্ন জন কিন্তু ইন্সপায়ার্ড হবে এই কাজগুলো থেকে। বাংলাদেশ ইউরোপের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে জেএমজি কার্গো কাজ করে যাচ্ছেন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। খুব ছোট্ট পরিসরে আমরা শুরু করেছিলাম, এখন আমরা ইউকে থেকে ইউরোপ থেকে আমরা সারা ওয়ার্ল্ডে করতেছি। এটা শুধু কমিউনিটি কার্গো সার্ভিস নয়, এটা একটা কমিউনিটি পার্ট অফ কমিউনিটি জেএমজি। আমরা ভবিষ্যতে দেশের সাথে একটা সেতুবন্ধন রেখে আরো এগিয়ে যেতে চাই। বাংলাদেশ বিমানের একমাত্র কার্গো সেলস এজেন্ট হিসেবে পুরো ইউরোপে কার্যক্রম পরিচালনা করে থাকে জেএমজি কার্গো। বর্তমানে প্রতিষ্ঠানটির 200-এরও বেশি নিজস্ব এজেন্ট রয়েছে, যেখানে 5 শতাধিক বাংলাদেশি কর্মরত রয়েছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এএফসি কাপের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিপক্ষে অংশ নিতে দেশ ছেড়েছে আবাহনী লিমিটেড। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয় আকাশী নীল জার্সিধারীরা। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাবু স্টেডিয়ামে দু দলের ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায়। এএফসি কাপের যাত্রা মোটেও ভালো হয়নি আবাহনীর। গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ হেরে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা তাদের অনেকটা শেষ হয়ে গেছে। মালদ্বীপের মাজিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ঘরের মাঠে হারের পর মোহনবাগানের কাছেও হেরেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তাই আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে কাজটা তাদের বেশ কঠিন, কেননা প্রতিপক্ষ বেঙ্গালুরু 2 ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে আছে পয়েন্ট তালিকার শীর্ষে। এছাড়াও তারা আই লিগের বর্তমান চ্যাম্পিয়ন ও এএফসি কাপের রানার্স আপ, যা তাদের যোগাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। দুপুরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে গণপরিবহনের সিটিং সার্ভিস বন্ধ হলেও আদায় করা হচ্ছে আগের ভাড়া। নির্দেশনা মানছেন না চালক ও সহকারীরা। শৃঙ্খলা না ফেরা পর্যন্ত অভিযানের হুঁশিয়ারি মন্ত্রীর। মুক্তিযুদ্ধের চেতনাকে নিঃশেষ করতে 75-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বললেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবনের উদ্বোধন। ঢাকার বেশিরভাগ শপিং মলে নেই প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থা। উদাসীন মালিক সমিতি, আইন প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ। নরসিংদীতে মাইক্রো প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত। নিষেধাজ্ঞা অমান্য করে আবারও ঢাকা রংপুর মহাসড়কে চলছে 3 হুইলার, বাড়ছে দুর্ঘটনা।
রাঙামাটিতে বর্ষবরণ সাংগ্রাই উৎসবে মাতোয়ারা মারমা সম্প্রদায় সহ আদিবাসীরা জলকেলিতে উচ্ছ্বসিত তরুণ তরুণীরা। ইস্টার সানডের ভোরে প্রার্থনা সঙ্গীতে হাজারো খ্রিস্ট ধর্মাবলম্বীর অংশগ্রহণ, বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।